যে সুন্দরবনে আজ বাঘের অবাধ বিচরণ আর মানুষের প্রবেশ নিষিদ্ধ, সেই সুন্দরবনেই মাত্র 1000 বছর আগেই ছিল এক উন্নত সভ্যতা। এমনকি সুন্দরবনের গহীন অরণ্যে পাওয়া গেছে একটা শতাব্দী প্রাচীন মন্দির, আর সেই মন্দিরের আশেপাশে একটা সময় ঘুরে বেড়াতো গন্ডার। আরও অবাক করার বিষয় হল, সারা পৃথিবীতে বহু প্রজাতির বাঘ রয়েছে, কিন্তু তার মধ্যে এই সুন্দরবনের বাঘই সবথেকে বেশি হিংস্র। কিন্তু কেন, আর কেনই বা সুন্দরবনের বাঘ মানুষ খেকো? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজ রোমাঞ্চপিডিয়া এক রোমাঞ্চকর যাত্রায় আপনাদের নিয়ে যাব। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এই জঙ্গলের জীবেরা রোজ দুবেলা জোয়ার ভাটার মধ্যে সংঘর্ষ করে বেঁচে থাকে, আর কবে কিভাবে মোগল সম্রাট আকবর এই সুন্দরবনে বসতি শুরু করেছিলেন, সবকিছু আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, এই ভিডিওটা নিয়ে কিন্তু আমি প্রায় 15 দিন ধরে রিসার্চ করেছি, আর বেশ কিছু বইও পড়েছি, তারপরে সুন্দরবন ভিজিটও করেছি। তাই ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ হবে, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। সুন্দরবনে প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় সংঘর্ষ করে, তা সে মানুষ হোক বা বাঘ। এখানের জীবনের সবথেকে বড় বাধা হলো জোয়ার ভাটা। দিনে দুবার জোয়ার আর ভাটায় জলের স্তর কখনো বেড়ে যায় 15 থেকে 16 ফুট। ওই যে দূরে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে গাছের নিচের দিকে দেখুন কাদা শুকিয়ে সাদা হয়ে গেছে। ঠিক অতটা পরিমাণ জোয়ারের সময় জল উঠে যায়, আর ভাটার সময় কিন্তু জল একদমই নেমে যায়। এছাড়া আজ যে সময় জোয়ার হবে, পরের দিন তার 52 মিনিট পর জোয়ার হয়। তাই সুন্দরবনে যারা মাছ ধরতে যান বা মধু আনতে যান, তাদের ঘড়ি ধরে যেতে হয়, কারণ জঙ্গলের ভেতরে যে সরু খালগুলো রয়েছে তাতে ভাটার সময় একেবারেই জল থাকে না। তাই জোয়ার শুরুর সাথে সাথে তাদেরকে নৌকা নিয়ে যেতে হয় বনের ভেতরে, আবার ভাটা শুরু হওয়ার সাথে সাথেই তাদেরকে ফিরে আসতে হয়। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, সুন্দরবনের বন্য প্রাণীরা কিন্তু ঘড়ি দেখে না। প্রকৃতির এক অনবদ্য আশীর্বাদ আছে এই বন্য প্রাণীদের উপর। তারা জোয়ার ভাটার সময় আগে থেকে অনুমান করতে পারে, আর জোয়ারের সময় জলের স্তর যখন বেড়ে যায়, তখন এরা সবাই বনের আরো গভীরে চলে যায় কোনো উঁচু জায়গার খোঁজে। আর যখন ভাটা আসে, তখন তারা নদীর চরে চলে আসে খাবারের খোঁজে। তাই সুন্দরবনে ঘুরতে গিয়ে যদি বাঘ বা হরিণ দেখার চান্স থাকে, তবে সেটা ভাটার সময় বেশি থাকে। 26,000 বর্গ কিলোমিটার এই সুন্দরবনের মাত্র 1/3 আছে ভারতের কাছে, আর বাকি 2/3 আছে বাংলাদেশের দখলে। ভারতের সুন্দরবনের যে অংশ আছে তার আয়তন প্রায় 9,630 বর্গ কিলোমিটার। তবে এর মধ্যে যে সবটাই জঙ্গল তা কিন্তু নয়। এখানে মানুষের বসতি আর বন্যপ্রাণীদের থাকার জন্য বনের জায়গা ভাগ করা আছে। সেগুলোর ডিটেলস আমি ভিডিওতে আগে জানাবো। আর মাঝে মধ্যেই অনেকেই এটা নিয়ে ডিবেট করেন যে কোন দেশের সুন্দরবন বেশি আকর্ষণীয়, সেটাও আমি ভিডিওতে এক্সপ্লেন করে দেব। এই সুন্দরবনের প্রতিটা প্রাণী দারুণ সাঁতারু, কারণ বেঁচে থাকার জন্য খাবারের খোঁজে হরিণ হোক বা বানর, সবাইকেই এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হয়। আর সুন্দরবনের সব থেকে ভালো সাঁতারু হলো সুন্দরবনের বাঘ। তারা 3 থেকে 4 কিলোমিটার চওড়া নদী অনায়াসেই সাঁতরে পার করে দেয়। তবে এদের সাঁতারের ধরন অনেকটাই আলাদা। বাঘ প্রথমে নিজের লেজটাকে জলের মধ্যে ফেলে দেখে যে জলের স্রোত কোন দিকে যাচ্ছে আর তার গতি কেমন। এরপর সে ওপারের একটি পয়েন্টকে টার্গেট করে, আর তারপর শুরু হয় তার সাঁতার। যদি কোনো কারণে বাঘ তার সেই টার্গেট মিস করে, তো সে আবার মাঝপথ থেকে ফিরে আসে আর পুনরায় আবার সাঁতার শুরু করে। হ্যাঁ, সুন্দরবনের বাঘ যে কি ভয়ানক রকমের সাহসী এবং জেদি, এটা তার একটা বড় প্রমাণ। সুন্দরবনের বাঘের আরও বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে এটা বলে দেই যে এই সুন্দরবন নামটা কিভাবে এলো। সুন্দরবন এই নামটার পেছনে অনেকগুলো কারণ আছে। সমুদ্রের পাশে এই বন হওয়ায় এটাকে একসময় সমুদ্র বন বলা হতো। অনেকে বলে থাকেন এই সমুদ্র বনটাই অপভ্রংশ হয়ে সুন্দরবন নামটা এসেছে। তবে সবথেকে বেশি প্রচলিত আরেকটা কারণ হলো এই বিশাল জঙ্গলে সুন্দরী গাছ পাওয়া যায়, আর সেই গাছের নাম থেকেই বনের নাম হয়েছে সুন্দরবন। এবার আমার মনে একটা প্রশ্ন এসেছিল যে হঠাৎ করে এই গাছটার নাম কেন সুন্দরী হলো। দেখতে তো গাছটা অতটা সুন্দর নয়। আসলে এই যে সুন্দরী গাছের কথা এখানে বলা হচ্ছে, এটার পাতাগুলোর এক পাশ সবুজ এবং আরেক পাশ সিলভার কালারের, আর যখন হাওয়া বইতে থাকে তখন এই পাতা দুলতে থাকে, আর সেই সুন্দর দৃশ্যের জন্যই এই গাছের নাম হয়েছে সুন্দরী গাছ। তবে শুধু কিন্তু পাতা নয়, এই গাছের কাঠও কিন্তু ভীষণই ভালো। যখন এই সুন্দরী কাঠ চেরাই করা হয়, তখন এর ন্যাচারাল কালার পালিশের রঙকেও হার মানিয়ে দেয়। তাই এই কাঠ ভীষণই মূল্যবান। এই তো গেল সৌন্দর্যের কথা। প্রাকৃতিক দিক থেকেও দেখতে গেলে এর কিন্তু ভীষণই গুরুত্ব আছে। আর একটা পরীক্ষায় দেখা গেছে, আমরা সাধারণত যে গাছগুলো আশেপাশে দেখতে পাই তার থেকে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই সুন্দরী গাছ। তাই দেখতে সাদামাটা হলেও এই সুন্দরী গাছ কিন্তু আসলেই সুন্দর। ভারতের সাইডে সোনাখালী থেকে হলিডে ডেস্টিনেশনের বোটে করে আমাদের জার্নি শুরু হয়। তবে আগে যখন নদীতে জল বেশি ছিল, তখন ক্যানিং থেকেই বোটে করে যাওয়া যেত সুন্দরবনে। এখানে আমাদের রুট ম্যাপটা আপনাদের একটু বুঝিয়ে দেয়। প্রথম দিন সোনাখালী থেকে বোটে করে আমরা যাব গোসাবা বাজার, সেখানে হ্যামিল্টন বাংলো
আর বেকন বাংলো আমরা ঘুরবো, আর সেখান থেকে আবার বোটে করে যাব পাখিরালয়। এবার এই যে সুন্দরবনকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, তার কারণ কি? পৃথিবীতে তো হাজারো নদী আছে, তাহলে কেন গঙ্গার মোহনাতেই এই বিশাল সুন্দরবনের সৃষ্টি হলো? চলুন এবার সেটা আপনাদেরকে বলি। সুন্দরবন সৃষ্টি নিয়ে দুটো কারণ আছে, একটা হলো সায়েন্টিফিক, আর একটা কারণের পেছনে লুকিয়ে আছে হিন্দু মাইথোলজি, আর আমি দুটোই আপনাদেরকে বলবো। আজ থেকে 7 কোটি বছর আগে হিমালয় পর্বতমালা সৃষ্টির কাজ শুরু হয়েছিল, আর হিমালয় গঠিত হওয়ার পর এখানে বেশ কয়েকটা নদীও সৃষ্টি হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, পদ্মা, এমন বহু নদী। আর সৃষ্টি হওয়ার পর থেকেই এই নদীগুলো হিমালয়ের বুক চিরে তীব্র গতিতে বইতে শুরু করে, সাথে হিমালয়ের পলিমাটি নিয়ে আসতে শুরু করে মোহনার দিকে। কিন্তু এই নদীগুলো যতই মোহনার দিকে এগোতে থাকে ততই এর ঢাল কমতে শুরু করে। আর এখানে আপনাদেরকে বলে দেই, এই নদীগুলোর ঢাল সুন্দরবনের এলাকায় 12 সেন্টিমিটারেরও কম। তাই যখনই ঢাল কমে যায় নদীর গতিও কমে যায়। আর যে পলিমাটি এবং নুড়ি কাকড় তারা হাজার হাজার কিলোমিটার ধরে বয়ে নিয়ে আসছিল, তা জমা হতে শুরু করে এই মোহনার ধারে। আর এভাবেই লক্ষ লক্ষ বছর ধরে পলি জমে গড়ে ওঠে একের পর এক দ্বীপ। আর সেই দ্বীপে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির গাছ, যে গাছ পৃথিবীর বেশিরভাগ নদীর মোহনাতেই দেখা যায়। আর তৈরি হয় এই বিশাল সুন্দরবনের। সোনাখালী থেকে প্রায় 2 ঘন্টা বোটে জার্নি করে আমরা পৌঁছাই গোসাবায়। এই যে গোসাবাকে আপনারা দেখছেন, এখানে কিন্তু 200 বছর আগেও ছিল ঘন জঙ্গল, আর বাঘের ভয় এদিকে বেশি একটা লোকজন থাকতো না। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে এখানে বসতি তৈরি হয়। ভারতবর্ষে অনেক ব্রিটিশ এসেছিলেন, কেউ কেউ ভারতীয়দের উপর অনেক অত্যাচার করেছিলেন, আবার কেউ কেউ ভারতীয়দের উপকারের জন্য অনেক কাজ করেছিলেন। আজ তেমনই একজন ব্রিটিশের ব্যাপারে বলবো, যিনি ভারতীয়দের উপকারের জন্য অনেক কিছু করেছিলেন। আমার পিছনে আপনি যে বাংলো বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো একজন ব্রিটিশ অফিসারের। তার নাম ছিল স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি সুন্দরবনে এসে এই যে গোসাবা বাজার রয়েছে, এখানে প্রায় 9,000 একর জমি কিনেছিলেন। আর সেই জমি কিন্তু তিনি নিজের জন্য কেনেননি, তিনি এই সুন্দরবনে যে সমস্ত মানুষরা ছিলেন তাদের ব্যবসার জন্য তিনি এই জমিটা কিনেছিলেন। আর সেই সময় তিনি 500 টাকা অনুদান দিয়েছিলেন এই সমস্ত ব্যবসায়ীদেরকে। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় এসেছিলেন, তখন এই বেকন বাংলোতে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন স্যার হ্যামিল্টন। আর ঠিক এই কারণে এই বেকন বাংলো সুন্দরবনের এক অন্যতম টুরিস্ট স্পট। গোসাবা থেকে পাখিরালয়ের দিকে যাওয়ার সময় নজরে পড়ে পৃথিবীর সব থেকে দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকন, যা ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে উড়তে পারে। এখানে আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে জঙ্গলের বাইরের দিকে কিছু নাইলনের নেট দিয়ে ঘেরাও করা আছে। এটা মূলত বাঘের জন্য, যাতে তারা জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে ওপারের লোকালয়ে যেতে না পারে। এবার একটা বাঘকে কি সামান্য নাইলনের নেট দিয়ে আটকানো যায়? না, বাঘ চাইলে কিন্তু এক থাবাতেই এই নাইলনের নেটটা ছিঁড়ে দিতে পারে। কিন্তু এটা বাঘের জন্য একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মতো কাজ করে। তারা ভাবে যে এই নেটের কাছে গেলে তারা কোনো ফাঁদের মধ্যে আটকে পড়ে যাবে বা তাদের কোনো ক্ষতি হবে। তবে কিছু বাঘ কিন্তু মাঝে মধ্যেই এই নাইলনের জাল ছিঁড়ে ওপারের লোকালয়ে চলে যায়। সে সময় সেই বাঘটাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে বেহুশ করে কালো চাদরে ঢাকা খাঁচায় করে দূরে একটা দ্বীপে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। আর সেই দ্বীপটার খুব কাছে আমি গিয়েছিলাম, যেখানে সবথেকে বেশি পরিমাণে মানুষকে খুব বাঘ আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এবার একটু আগে আপনাদেরকে যে বললাম সুন্দরবন সৃষ্টির পেছনে হিন্দু মাইথোলজিতে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, চলুন এবার সেটা আপনাদেরকে বলি। বিষ্ণু পুরাণ মতে ভগবান রামের 13তম বংশধর ছিলেন রাজা সাগর। রাজা সাগর একবার যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন দেবরাজ ইন্দ্রের সাগরের উপর ভীষণ হিংসে হয়। তখন ইন্দ্র সাগরে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লুকিয়ে নিয়ে আসেন বঙ্গোপসাগরের তীরে কপিল মুনির আশ্রমে, আর সেখানে তিনি ঘোড়াটাকে বেঁধে রাখেন। এদিকে কপিল মুনি সেই সময় ধ্যান করছিলেন, তিনি এই বিষয় কিছুই জানতেন না। অশ্বমেধ যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া যদি কেউ আটকে রাখে তবে তার সাথে সেই রাজার যুদ্ধ হবে। ঘোড়া খুঁজে না পেয়ে রাজা সাগর তার 60,000 ছেলেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠান। আর সবাই যখন কপিল মুনির সেই আশ্রমে ঘোড়াটাকে দেখতে পায়, তারা ভাবে যে কপিল মুনি হয়তো তাদের সাথে যুদ্ধ করতে চায়, আর এই কারণে তারা যুদ্ধের জন্য কপিল মুনির ধ্যান ভাঙে। কিন্তু সবকিছু ঘটনার অজান্তে থাকা কপিল মুনি রেগে গিয়ে সেই 60,000 সন্তানকে ভস্ম করে দেন। সাথে এটাও অভিশাপ দেন যে যখন গঙ্গার জল এদের ভস্মে ঢালা হবে তখন সেই 60,000 সন্তানের মুক্তি হবে আর তারা স্বর্গে যাবে। আর হিন্দু পুরাণ মতে সেই সময় গঙ্গা নদী পৃথিবীতে বইত না, গঙ্গার স্থান ছিল স্বর্গে। পরবর্তীকালে রাজা সাগরের বংশধর ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মাটিতে নিয়ে আসেন, কিন্তু দক্ষিণ 24 পরগনার হাতিঘর পর্যন্ত এসে তিনি কপিল মুনির আশ্রমের রাস্তা খুঁজে পাননি। সে সময় গঙ্গা নিজের প্রবাহকে অজস্র ভাগে ভাগ করে দেয় আর এই এলাকা দিয়ে বয়ে যায়। সেই 60,000 সন্তানের ভস্ম যখন গঙ্গার ছোঁয়া পায়, তখন সেই 60,000 সন্তানের মুক্তি হয় এবং তারা স্বর্গ লাভ করে।
আর ঠিক এই কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ পুণ্যের আশায় গঙ্গা স্নানে আসেন সেই কপিল মুনির আশ্রমে। এই তো গেল পুরাণের কাহিনী, কিন্তু সুন্দরবনের সবথেকে ভয়ানক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কেন লোকালয়ে যায় আর কেনই বা তারা মানুষ খায়, চলুন এবার সেটা বলি। মানুষ খেকো হিসাবে সুন্দরবনের বাঘ সারা পৃথিবীতে বিখ্যাত। ব্রিটিশ আমলে যখন সুন্দরবনে বাঘের প্রভাব অনেক বেশি ছিল, তখন এখানে ব্রিটিশরা বাঘ মারার জন্য টাকা দিত। 1883 সালে একটা বাঘ মারার জন্য 15 টাকা করে দেওয়া হতো, কিন্তু বাঘ যখন আরো বেশি করে মানুষের উপর হামলা করতে শুরু করে, তখন এই টাকা আরো বাড়িয়ে দেওয়া হয়। 1900 সালে একটা বাঘ মারার জন্য দেওয়া হতো 200 টাকা। আর ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী 1881 থেকে 1912 সালের মধ্যে 2400টারও বেশি মানুষ খেকো বাঘ শিকার করা হয়েছিল। আর এই যে সুন্দরবনের বাঘকে রয়্যাল বলা হয়, তার পেছনেও কিন্তু এই শিকারের একটা কারণ রয়েছে। আর সেটা হলো কোনো এক সময় ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার সুন্দরবনে একটি বাঘ শিকার করেছিলেন, আর তারপর থেকেই বাংলার এই বাঘের নামের আগে রয়্যাল নামটা বসে যায়। কিন্তু সুন্দরবনের বাঘ কিন্তু এখন অনেকটাই ভদ্র হয়ে গেছে। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দাবি করে যে সুন্দরবনের বাঘ প্রকৃতপক্ষে মানুষ খেকো নয়। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় ভীষণ পরিমাণে সংঘর্ষ করে, বিশেষ করে খাদ্যের জন্য। একে তো এখানের কাদামাটি, তার উপরে এই জঙ্গলের শ্বাসমূলগুলো ভোজালির মতো ধারালো হয়, ফলে বাঘ যখনই কোনো হরিণ বা শূকর শিকার করতে যায় তাকে ভীষণই কষ্ট করতে হয়। আর এই কারণেই সুন্দরবনের বাঘ মাঝে মধ্যেই কাঁকড়া বা মাছ ধরে খায়। এক কথা, সুন্দরবনের প্রতিটা হাঁটা চলা করা প্রাণী বাঘের খাদ্যে পরিণত হয়। এবার সুন্দরবনে যখন মানুষেরা মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায়, তখন সেই মানুষগুলো হয়ে যায় বাঘের সব থেকে সহজ শিকার। এই কারণেই বাঘ সুযোগ পেলেই মানুষ শিকার করে। এবার সেই মানুষ মেরে বাঘ এই ধারালো শ্বাসমূলের উপর দিয়ে যখন টেনে নিয়ে যায়, তখন এক বিভৎস দৃশ্য ফুটে ওঠে। আগে সুন্দরবনের জেলেরা বাঘের হাত থেকে বাঁচতে মাথার পেছনে একটা মুখোশ ব্যবহার করতেন, যাতে বাঘ ভাবে যে মানুষ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই মুখোশের রহস্য বাঘ অনায়াসই বুঝতে শিখেছে। তাই এই মুখোশের ব্যবহার করলে যে বাঘের আক্রমণ আটকানো যাবে তা কিন্তু নয়। সুন্দরবনে প্রতি বছর প্রায় 100 জনেরও বেশি মানুষ বাঘের হাতে প্রাণ হারান। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এটা বলেন যে সুন্দরবনের বাঘকে মানুষকে খুব বলা যায় না। আর সেই কারণ হিসাবে তারা বলেন, যখন বাঘ নদী পেরিয়ে লোকালয়ে যায়, তখন মানুষের উপর তারা আক্রমণ করে না, বরং কোনো গরু বা ছাগল ধরে খায়। তাই ফরেস্ট ডিপার্টমেন্টের দাবি এটা যে সুন্দরবনের বাঘ যদি সত্যিই মানুষ খেকো হতো, তাহলে তারা লোকালয়ে এসেও মানুষ মারত। তবে এখানে আপনাদেরকে বলে দেই, সুন্দরবনের বাঘের আকার কিন্তু ভারতের অন্যান্য এলাকার বাঘের তুলনায় অনেকটাই ছোট আর ওজনেও কম। কিন্তু পৃথিবীর সব বাঘের মধ্যে সবথেকে বেশি হিংস্র তারা। তার কারণ হিসেবে সুন্দরবনে একটা স্টাডি করা হয়, আর সেখানে দেখা যায় যে সুন্দরবনের বাঘেরা বেশিরভাগ সময় নদীর নোনা জল পান করে, আর নুন জল শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয়, যার কারণে সুন্দরবনের বাঘের বিহেভিয়ার ভীষণ অ্যাগ্রেসিভ হয়। কোষাবা থেকে পাখিরালয়ের দিকে যেতে বোটে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে এসে বেশিরভাগ টুরিস্ট একটা ভুল করেন, বাঘ দেখার আশায় তারা সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে ভুলে যান। এই কারণে হলিডে ডেস্টিনেশনে যে গাইড ছিল রবিদা, তাকে আমি বলেছিলাম আমাদের সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে যেখানে পরিবেশ বেশ শান্ত, যাতে আমরা বেশি পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। সুন্দরবনে বোটে করে ঘোরার সময় আপনি মাঝে মধ্যেই গাছে কিছু কাপড় বাঁধা দেখতে পাবেন। আমি আমাদের গাইড রবিদাকে জিজ্ঞাসা করে জানতে পারি, যখন জঙ্গলের ভিতরে কেউ মধু আনতে যায় বা মাছ ধরতে যায়, তখন তারা বনের পুজো করে জঙ্গলে প্রবেশ করে, আর জঙ্গলের বাইরের দিকে এইরকম কিছু কাপড় বেঁধে দেন। কিন্তু জঙ্গলের ভেতরে যদি কোথাও কখনো মানুষ বাঘের আক্রমণে মারা যায় বা বাঘের আক্রমণের শিকার হন, তখন জঙ্গলের বাইরে সেই জায়গা বরাবর ওই দলে থাকা বাকিরা একটা লাল কাপড় বেঁধে দেন, এখানে আসা অন্যান্য মাঝি এবং মৌলিদেরকে সতর্ক করার জন্য। চলুন এবার আপনাদেরকে বলি যে সুন্দরবনের বাঘ কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে যায়। জঙ্গলে থাকা বেশিরভাগ শিকারী প্রাণীদের নিজস্ব করে একটা এলাকা থাকে, তেমনি সুন্দরবনে থাকা প্রত্যেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা নিজস্ব এলাকা আছে। তারা এই এলাকা ঠিক রাখার জন্য তাদের শরীর থেকে এক ধরনের ফেরামিন নিঃসরণ করে, আর সেই ঘ্রাণ দিয়ে তারা নিজেদের এলাকা ঠিক করে। আবার কখনো গাছের গুড়িতে নখ দিয়ে আঁচড়ে রাখে। এবার যখন জোয়ার বা ভাটা হয়, তখন জলের স্তর অনেক বেড়ে যায়। তাই অনেক সময় এমন হয় যে ওই ফেরামিন যেটা বাঘ গাছের উপর ছড়িয়ে রেখেছিল সেটা জোয়ারের জলে ধুয়ে যায়, আর তখন বাঘ তার এলাকা নির্ধারণ করতে পারে না। আর অনেক সময় এই কারণেই তারা ভুল করে লোকালয়ে চলে যায়। এখানে বাঘের আরও একটা বিহেভিয়ার আপনাদেরকে বলি, তারা যখন কোনো গাছে নখ দিয়ে আঁচড় দেয়, তখন চেষ্টা করে যতটা সম্ভব উপরের দিকে আঁচড় দেওয়ার। আর ওই এলাকায় যদি ওই বাঘের থেকেও অন্য কোনো শক্তিশালী বাঘ আসে, তাহলে সে আগের আঁচড়ের আরও উপরে আঁচড় দেয়। আর এটা যখন আগের বাঘটা দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে ওই এলাকায় তার থেকেও একটা শক্তিশালী বাঘ এসেছে, আর সে তখন ওই নতুন বাঘের সাথে যুদ্ধ এড়াতে ওই এলাকা থেকে চলে যায়। প্রথম দিন টানা 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা আসি পাখিরালয়ে। এখানে রাতে ঝুমুর নাচ দেখতে দেখতে পুরো সন্ধ্যাটা দারুণ এনজয় করি। নাচ শেষ হয় প্রায় রাত 10টার দিকে। তখন আমার একটু কৌতূহল হয়
এই যারা নাচ গান করছিলেন এদের সাথে কথা বলা। তখন কথা বলে জানতে পারি এরা সুন্দরবনের আরো দূরের দ্বীপ থেকে এসেছেন, আর এখান থেকে এই রাতে আরো প্রায় 2 ঘন্টা নৌকা করে বাড়ি ফিরবেন। আর এত দূর থেকে এসে তাদের প্রাপ্যও কিন্তু খুব বেশি হয় না। সুন্দরবনের জীবন এমনই কঠোর। কলকাতা শহরের মতো এখানে জীবিকার কোনো বেশি পথ নেই। পরদিন সকালে আবার আমরা বেরিয়ে পড়ি বোটে করে। সুন্দরবনের আর একটা সব থেকে কমন ট্যুরিস্ট স্পট হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বাঘ, হরিণ, বুনো শূকর, গোসাপ, কুমির, কচ্ছপ, নানা ধরনের পাখি, এই সব মিলিয়ে সুন্দরবনে প্রায় 453টারও বেশি বন্যপ্রাণীর বাসস্থান আছে। এবারে সুন্দরবন সম্বন্ধে একটা ইনফরমেশন আপনাদের এমন দেব যেটা শুনলে আপনি লিটারেলি হতবাক হয়ে যাবেন। এই সুন্দরবনে একটা সময় গন্ডার পাওয়া যেত, আর ধারণা করা হয় যে প্রাচীনকালে সুন্দরবনের এই জঙ্গলের সাথে উত্তরবঙ্গের জঙ্গলের কানেকশন ছিল। কিন্তু ধীরে ধীরে যত মানুষের বসতি বেড়েছে কাটা পড়েছে সেই জঙ্গল, আর আজ মাত্র 26,000 বর্গ কিলোমিটারের মধ্যে সীমিত হয়ে পড়েছে এই সুন্দরবনের জঙ্গল। সজনেখালি থেকে আমরা বোটে করে যাত্রা শুরু করি নেতিধোপানির দিকে। এখানে নদীর দুপাশে গোলপাতার ঘন জঙ্গল মনের মধ্যে কেমন একটা শিহরণ জাগায়। হয়তো এই সবুজ হলদে রঙের ঝোপের পেছন থেকেই কোনো বাঘ আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সুন্দরবনের গাছগুলোর আকার বাংলাদেশের সুন্দরবনের তুলনায় অনেকটাই কম। আর এটা নিয়ে একটু রিসার্চ করে জানতে পারি যে ভারতের হুগলি নদীতে জলের পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে, যার কারণে জলের নোনাভাব অনেকটাই বেড়ে গেছে। এই কারণে ভারতের দিকের ম্যানগ্রোভ অরণ্যের গাছের আকার অনেকটাই ছোট হয়ে গেছে। এমনকি নোনা জলের কারণে সুন্দরবনের সুন্দরী গাছের পরিমাণও কমে গেছে। অন্যদিকে বাংলাদেশের নদীগুলোতে মিষ্টি জলের পরিমাণ একটু বেশি হওয়ায় ওখানে সুন্দরী গাছের সংখ্যা অনেকটাই বেশি। তাই শুরুতেই আপনাদেরকে যে প্রশ্নটা বলেছিলাম যে ডিবেট হয় এটা নিয়ে যে কোন দেশের সুন্দরবন বেশি সুন্দর, তো নিঃসন্দেহেই বলা যায় যে বাংলাদেশের সুন্দরবন আরও বেশি সুন্দর। 1582 সালে মুঘল সম্রাট আকবর টোডরমলকে পাঠান বাংলায়। মেদিনীপুর সহ এই সুন্দরবন এলাকায় জঙ্গল সাফ করে বসতি তৈরির জন্য, যাতে এই এলাকা থেকে মোগলদের কাছে একটা বড়সড় খাজনা যেতে পারে। পরে শাহজাহানের ছেলে শাহ সুজা এই সুন্দরবন এলাকায় এসে সুন্দরবনকে অনেকগুলো পরগনায় বা ডিভিশনে ভাগ করে দেন। আর সেই সময় 24টা পরগনা জুড়ে সৃষ্টি হয়েছিল 24 পরগনা, যা এখন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা নামে বিভক্ত হয়ে গেছে। সেই মোগল আমল থেকে সুন্দরবনে মধু, কাঠ, মাছ, নুন এসবের ব্যবসা চলে আসছে। মোগলদের পর ব্রিটিশরাও সুন্দরবনের উন্নতির দিকে জোর দেয়। সে সময় বছরের 2 আনায় 1 বিঘা করে জমিতে চাষের জন্য খাজনা দিতে হতো। তবে মোগলরা আসার আগে যে এই এলাকায় মানুষ থাকতো না তা কিন্তু নয়। বলা হয় সুন্দরবনে 1000 বছর আগে একটি বিলুপ্ত জনজাতি ছিল, আর সেই জনজাতির একটি প্রমাণ আমরা পাই নেতিধোপানিতে, যেখানে জঙ্গলের গভীর অরণ্যে একটি 400 বছর পুরনো মন্দির আছে। যদিও মন্দিরের আজ শুধুই ধ্বংসাবশেষ আছে, এমনকি নেতিধোপানির এই ওয়াচ টাওয়ারের পাশেই একটি বহু পুরনো ইটের রাস্তাও খুঁজে পাওয়া গেছে। এবার প্রশ্ন ওঠে, এখানে যদি সত্যি কোনো বসতি না থাকতো তাহলে এই মন্দির কারা বানালো, আর ওই রাস্তা দিয়ে কারা যাওয়া আসা করত? ইতিহাসবিদরা ধারণা করেন এই এলাকায় বাংলার বিখ্যাত বণিক চাঁদ সওদাগর আসতেন বাণিজ্যের জন্য, আর এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বেহুলা লক্ষিন্দরের সেই কাব্যের কথা। এখানে সুন্দরবনে ট্যুরিস্টদের জন্য কিছু ওয়াচ টাওয়ার বানানো হয়েছে, যা দিয়ে বন্যপ্রাণীদের দেখা যায়। আর সুন্দরবনের নদীর নোনা জল যেভাবে ধীরে ধীরে বাড়ছে সেটা এখানের বন্যপ্রাণীদের বহু ক্ষতি করছে, আর সেটা আটকানোর জন্য জায়গায় জায়গায় বানানো হয়েছে মিষ্টি জলের পুকুর। নেতিধোপানি থেকে ফেরার সময় আমার চোখে পড়ে সুন্দরবনের আরও একটা অদ্ভুত জীবের। এটা হলো ফিডলার ক্র্যাব। অনেকে এটাকে সমুদ্রের বিচের লাল কাঁকড়ার সাথে তুলনা করতে পারেন, কিন্তু তার থেকে এটা কিন্তু একটু আলাদা। এই কাঁকড়া আকারে বেশ ছোট, আর এদের একটা দাঁড় অনেক বড় হয়। সবথেকে মজার বিষয় হলো এরা মাটিতে গর্ত করে থাকে। জোয়ার আসার আগে আগে এরা নিজেদের এই বড় দাঁড় দিয়ে মাটির একটা গোল চাকতি বানায়, আর জোয়ারের জল ওঠার আগেই এরা গর্তের মধ্যে ঢুকে যায়, আর মাটির সেই গোল চাকতি দিয়ে গর্তের মুখটা ঢেকে দেয়। আর এতে জোয়ারের জল গর্তের ভিতর ঢুকতে পারে না। জোয়ারের যখন জল ওঠে তখন এই গর্তগুলো ঢেকে যায়, কিন্তু গর্তের ভেতরে একটুও জল যায় না। আবার আশ্চর্যজনকভাবে যখন জোয়ার শেষ হয়ে যায় আবার ভাটা আসে, এই কাঁকড়াগুলো ওই গর্তের ভেতর থেকে বুঝতে পারে যে ভাটা হয়েছে। তখন তারা আবার বাইরে বেরিয়ে আসে খাদ্যের খোঁজে। এবার বুঝলেন তো আমি কেন শুরুতে বলেছিলাম যে এই সুন্দরবনের প্রতিটা প্রাণীর উপরে প্রকৃতির এক অনবদ্য আশীর্বাদ রয়েছে, যে তারা ঘড়ি না দেখেও জোয়ার ভাটার সময় অনুমান করতে পারে। একথা তো একদম পরিষ্কার যে সুন্দরবনের জঙ্গলের রাজা হলো বাঘ, কিন্তু জলের রাজা কুমিরও কিন্তু কম যায় না। প্রতি বছর কুমিরের আক্রমণেও বহু মানুষ প্রাণ হারান। কুমিরের শিকার বেশি হন তারা যারা কাঁকড়া এবং চিংড়ি ধরতে পাড়ের কাছে জাল পাতেন। তবে একটু আগে আপনাদেরকে বলেছি যে সুন্দরবনে বেঁচে থাকতে গেলে সাঁতার জানা ভীষণভাবে জরুরি। আর যখন কোনো প্রাণী সাঁতরে এপার থেকে ওপারে যায় তখন কুমিরের ভয় তাদের সব থেকে বেশি থাকে। কুমিরের পাশাপাশি এখানে এক ধরনের শার্ক বা হাঙর জাতীয় হিংস্র মাছ পাওয়া যায়। এরা জলের নিচে কখন যে আপনার পা থেকে আধা কিলো মাংস কেটে নেবে তা আপনি বুঝতেও পারবেন না।
কিন্তু সুন্দরবনের বানররা কিন্তু এর হাত থেকে বাঁচার একটা দারুণ উপায় বের করেছে। যে নদীর উপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নাইলনের নেট লাগানো হয়েছে, সেই জায়গা থেকে তারা নাইলনের নেটের উপর দিয়েই নদী পার করে। আর এই বানরের সাথে কিন্তু সুন্দরবনের হরিণের একটা আলাদাই বন্ধুত্ব আছে। সুন্দরবনের কাদাযুক্ত মাটি আর ধারালো শ্বাসমূলের জন্য এখানের বাঘ কিন্তু খুব দূর থেকে ছুটে এসে শিকার করতে পারে না। তাই তারা ঘাপটি মেরে লুকিয়ে থাকে কোনো ঝোপের মধ্যে, যা হরিণ সহজে বুঝতে পারে না। কিন্তু গাছের ডালে বসে থাকা বানর অনায়াসেই বাঘকে দেখতে পায়, আর তখন আওয়াজ করে তারা হরিণদের সাবধান করে দেয়। বোটে করে আমরা যখন সজনেখালি থেকে নেতিধোপানির দিকে যাচ্ছিলাম, তখন দেখতে পাই পঞ্চমুখী নদী, যেখানে সুন্দরবনের 5টি নদী এক জায়গায় এসে মিশেছে। এখানেই দূরে আছে চামটা দ্বীপ। সুন্দরবনে সবথেকে হিংস্র এবং মানুষখেকো বাঘগুলোকে লোকালয় থেকে ধরে এনে এই এলাকায় ছেড়ে দেওয়া হয়, আর এই দ্বীপের কাছে যাওয়াও নিষিদ্ধ। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে আরেকটু কাছ থেকে উপভোগ করার জন্য আমরা যাই দেবাকিতে। এখানে জঙ্গলের মধ্যে থেকে নেট বাঁধানো ফুটব্রিজে হেঁটে উপভোগ করা যায় বনের সৌন্দর্য। এখানে আমরা বেশ কয়েকটি হরিণও দেখতে পাই, আর দেখতে পাই একটি বাঘের পায়ের ছাপ। সুন্দরবন যে শুধু তার বাঘ আর হরিণের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এখানে দেশ বিদেশ থেকে নানা পাখিও আসে। এই যে পাখিগুলোকে আপনারা দেখছেন, এগুলো শুধু সাইবেরিয়া থেকে এসেছে। এখানে এক অদ্ভুত ধরনের গাছ আছে, যার ফলগুলো অনেকটা বর্ষার ফলার মতো। পেকে যাওয়ার পর এগুলো ঠিক এইভাবেই নিচে পড়ে যায় আর মাটিতে গিয়ে বর্ষার মতো গেঁথে যায়, আর সেখান থেকে জন্ম নেয় নতুন গাছ। তবে সুন্দরবনের কাদামাটির জন্য গাছগুলোর শিকড় পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। এই কারণে গাছের শিকড়গুলো কিছুটা বেঁকে উপরে উঠে আসে, আর এগুলোকেই বলা হয় শ্বাসমূল। সুন্দরবনের মধু বিশ্ববিখ্যাত। এবার আপনি ভাবতে পারেন যে মধু অন্যান্য জঙ্গলেও তো পাওয়া যায়, তাহলে সুন্দরবনের মধুই কেন বিখ্যাত? সুন্দরবনের মধু বিখ্যাত হওয়ার কারণ হল সুন্দরবনে পাওয়া যায় খালসি এবং সিঙ্গুর গাছ, আর এই গাছের মধুর টেস্ট সব থেকে ভালো হয়। মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয় সুন্দরবনে মধু আহরণ, আর মধু যারা আনতে যান তাদেরকে বলা হয় মৌলি। এক জার্নিতে তারা 300 থেকে 400 কেজি করে মধু সংগ্রহ করে আনেন। এখানে যারা মাছ ধরতে যান তারাও প্রায় প্রতি জার্নিতে 400 থেকে 500 কেজি করে মাছ ধরে নিয়ে আসেন। আগে যখন বরফের সাপ্লাই ছিল না, তখন এই জেলেরা দিনের দিনই মাছ ধরে ফিরে আসতেন। কিন্তু এখন জেলেরা 7 থেকে 8 দিনের লম্বা সময় ধরে দূরের এলাকায় মাছ ধরতে যান। অনেক সময় এই মৌলি আর জেলেরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন আরও ভালো মাছ বা মধুর আশায়। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের নৌকাগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এই পুরো দিনটা বোটে চড়ে যাত্রা করা, মাঝে মাঝে চা টিফিন খেতে খেতে গাইডের মুখে শুনছিলাম সুন্দরবনের সব রোমহর্ষক গল্প। আর সত্যি বলতে এটা একটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। সুন্দরবনের মোট 102টা দ্বীপ আছে, যার মধ্যে 54টা দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলো সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে পড়ে, যেখানে শুধুই বন্য প্রাণীদের বাসস্থান। 1973 সালে চোরা শিকারীদের হাত থেকে বাঘ বাঁচাতে প্রজেক্ট টাইগার শুরু হয় এবং সুন্দরবনকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়। সুন্দরবনের এত জীববৈচিত্র্য দেখে 1987 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তবে এত কিছুর পরেও বাঘের সংখ্যা কিন্তু কোনোভাবেই বাড়ানো সম্ভব হয়নি, কারণ 2004 সালের সেন্সাস অনুযায়ী এখানে বাঘের সংখ্যা ছিল 274টি। কিন্তু 2018 সালের সার্ভে অনুযায়ী ভারতের সুন্দরবনে বর্তমানে 100টি বাঘ আছে। আর এই বাঘের সার্ভে করার জন্য জঙ্গলে ক্যামেরার ব্যবহার করা হয়। প্রতিটা মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা হয়, তেমনি বাঘের গায়ে থাকা ডোরা কাটা দাগ আলাদা আলাদা হয়, আর সেই দাগ থেকেই বাঘের শনাক্তকরণ হয়। 100টি বাঘ ছাড়াও এখানে আছে প্রায় 30,000 হরিণ, আছে কোবরা, গোখরোর মতো বেশ কিছু বিষাক্ত সাপ। সুন্দরবনের আরও একটি আশ্চর্য দিক হল এখানের হিন্দু মুসলিম উভয়ই এক দেবীর পুজো করে, যার নাম বনবিবি। মাছ ধরতে বা মধু আনতে যাওয়ার আগে হিন্দু হোক বা মুসলিম সবাই এই দেবীর পুজো করে তবেই জঙ্গলে প্রবেশ করেন। বনবিবি সুন্দরবনের এক লৌকিক দেবী, যিনি বাঘের আক্রমণ থেকে সুন্দরবনের মানুষদের রক্ষা করেন। আর তার সাথে দক্ষিণারায় যুদ্ধ হয়েছিল, যে কিনা বাঘের ছদ্মবেশে সুন্দরবনে মধু আনতে যাওয়া এক ছোট ছেলে দুঃখীর উপর আক্রমণ করেছিল, আর দুঃখীকে তখন দক্ষিণারায়ের হাত থেকে বাঁচিয়েছিলেন বনবিবি। সুন্দরবনের 3য় দিনের জার্নিতে একটা ছোট্ট ইঞ্জিন নৌকায় করে আমরা যাই জঙ্গলের ভেতরে। তবে এটা কিন্তু সেই বাঘের জঙ্গল নয়, এটা হলো পাখির জঙ্গল। এই মুহূর্তে কিন্তু আমি সুন্দরবনের ভেতরে আছি, আর আপনারা দেখতে পাবেন এই যে শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলো এখানে রয়েছে, এবং এগুলো কিন্তু এগুলোর উপর দিয়ে হাঁটা কিন্তু বেশ কি বলবো কষ্টসাধ্য বিষয়। আর আরও বেশ কিছু শ্বাসমূল রয়েছে, সেগুলো কিন্তু খুবই ধারালো হয়, ভোজালির মতো হয়। তো আমি এখন এই ভিতরের দিকে যাচ্ছি। এখানে জঙ্গলের একটি জায়গায় কাদামাটিতে হেঁটে এক আলাদা অনুভূতি পেলাম, আর অনেকটা মিশে গিয়েছিলাম এখানে জেলে মাঝিদের জীবনের সাথে। আপনারা যদি সুন্দরবনে একটু আলাদা ধরনের ট্যুর করতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন হলিডে ডেস্টিনেশনের সাথে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সুন্দরবন যে শুধুমাত্র বন্য প্রাণীদের রক্ষা করে তা কিন্তু নয়, বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে ধেয়ে আসা সাইক্লোনগুলো থেকেও কলকাতা শহরকে বাঁচায় এই সুন্দরবন।
সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে দেয় এই গহীন অরণ্য। তবে ক্রমাগত বিশ্ব উষ্ণায়নের কারণে যতই মেরুর বরফ গলছে ততই সুন্দরবনে জলের স্তর বাড়ছে। সাথে প্রতি বছর হওয়া তীব্র সাইক্লোনে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া হুগলি নদীতে জলের পরিমাণ কমে যাওয়ায় নদীতে একের পর এক চর তৈরি হচ্ছে, বেড়ে যাচ্ছে জলে লবণের পরিমাণ। অন্যদিকে মাছ ধরতে গিয়ে যে জাল পাতা হয় সেই জালের কারণে পাড়ের মাটি ধুয়ে যাচ্ছে, ইঞ্জিন নৌকা বা ট্রলার থেকে জলে মিশে যাচ্ছে তেল। আর এই সব কারণে যতই দিন যাচ্ছে সুন্দরবনের বন্যজীবন বিপদের মুখে পড়ছে। অবশেষে শুরু হয় আমাদের ফেরার পালা। আর যদি বলেন সুন্দরবন আমার কেমন লাগলো, তো আমি বলবো সুন্দরবন বনের রাজা। সুন্দরবন এক রোমহর্ষক অনুভূতি। সুন্দরবন ভয় এবং ভক্তির সমন্বয়। বন্ধুরা, আমি মিঠুন ছিলাম আপনাদের সাথে। আমি যতটা পেরেছি সুন্দরবনকে আমার এই 25 মিনিটের ভিডিওর মধ্যে ডিসক্রাইব করেছি। কিন্তু সুন্দরবন এতটাই বিশাল এবং এতটাই সুন্দর যে তার সৌন্দর্য এই একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয়। ইচ্ছে আছে ভবিষ্যতে সুন্দরবনের আরও একটা ভিডিও করব। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। এই ভিডিওর নিচে আপনি একটি স্টার বাটন দেখতে পাবেন। আপনি স্টার বাটনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনি আমাদেরকে স্টার পাঠাতে পারেন, অথবা আপনি আমাদেরকে ইউপিআই এর মাধ্যমে ডোনেট করতে পারেন। এতে আমি ইন্সপায়ার হব আপনাদের জন্য এমনই আরও কিছু অসাধারণ ভিডিও তুলে আনার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর জীবনে অন্তত একবার সুন্দরবনে ঘুরে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে।